নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও আজকে যে ব্লগটা করছি, এটা ভীষণই একটা মন খারাপের ব্লগই বলতে পারেন। তো কিছু মাস আগেই আমার বিয়ে হয়েছে, আর আমার বর যেহেতু কর্মসূত্রে বিদেশে থাকে, তো সেই জন্য আজকে আমি সেখানেই রওনা দিচ্ছি। তো একদম নতুন একটা দেশে পা দিতে চলেছি আমি, জার্মানি। তো তার উদ্দেশ্যেই আজকে আমি বেরিয়ে পড়েছি। তো মেজদা বনু আমাকে পৌঁছতে যাচ্ছিল। বিশ্বাস করুন, এটা একটা অদ্ভুত অন্যরকম একটা ফিলিংস। হয়তো ভয়েস দিতে এসেও আমার খুব মন খারাপ লাগছে, গলা ধরে আসছে। আমি তো কোনো কিছুই আমার বাধা মানছিল না, চোখ থেকে অনবরত জল পড়ছিল, যেটা আর কি হয়ে থাকে প্রত্যেকটা। আমার মনে হয় যারা নিজের দেশকে ভালোবাসে, নিজের কাছের মানুষদের ভালোবাসে, তাদের প্রত্যেকেরই এই সেম ফিলিংসই আমার মনে হয় কম বেশি কাজ করে। তো একটা অদ্ভুত মনে দোটানা নিয়ে আগিয়ে চলেছি নিজের গন্তব্যে। এদিকে বনু, আমি সবাই খুব বেশি কাঁদছিলাম। খুব মন খারাপ হয়ে গেছে জানেন। শুধু মনে হচ্ছে কবে ফিরবো, মানে পার্মানেন্টভাবে, এরম নয় যে অল্প দিনের জন্য। কবে ফিরবো, একটা অন্য রকম অদ্ভুত একটা মনের মধ্যে টানাপোড়েন এই কদিন ধরেই আমার চলছিল। তো সময় তো একদিন সেটা শেষ হয়ে যায়, আর সেই দিনটাও আজকে চলে এসেছে। একটু আধটু মন খারাপ ছিল, কিন্তু যাই হোক, সেটাকে মানিয়ে নিয়ে আস্তে আস্তে নিজের গন্তব্যের দিকে চলেছি। তো আজকে আমাদের ভায়া ফ্লাইট ছিল, অ্যাকচুয়ালি ওটা কানেক্টিং ফ্লাইট, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে জার্মানি। তো বেশ খানিকটা জার্নি রয়েছে, ব্যাগও প্রচুর হয়েছে, প্রথমবার গেলে যা হয় আর কি। আবার বাঙালি মানুষ, ব্যাগ তো থাকবেই, সেটা তো মানে যত রকমের জিনিসপত্র আর কি বেঁধে দেওয়া যায়। মামুনি, তারপরে মা, বৌদি সকলে মিলে আমাকে ব্যাগ সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আমরা প্রায় বলতে পারেন কাছাকাছি এসেই গিয়েছি। আর যত কাছে আসছি না, মনটা কীরকম হু হু করে উঠছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এতদিন মনে হতো যে ভীষণ ভালো, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন আমি নিজে সেই জায়গাটায় এলাম, তো একটা অদ্ভুত অনুভূতি। আমি বলবো আসলে আমরা সেই জায়গাটার মর্ম ততক্ষণ অবধি বুঝি না, যতক্ষণ না একটা অন্য জায়গায় যাচ্ছি। মানে এই ধরুন, আজকে আপনার মনে হয়েছে এটা বেস্ট, কিন্তু কালকে যখন ওটা আপনি পেয়ে যাবেন, তখন মনে হবে না অন্যটা বেস্ট। অ্যাকচুয়ালি পুরোটাই একটা মাইন্ডের ব্যাপার স্যাপার। তো কলকাতাতে আমি ঢুকে গেছি, আর মেজদাও দিতে এসেছে। মেজদারও মন খারাপ। আসার সময় মা কাঁদছিল, বাবা কাঁদছিল, বৌদি কাঁদছিল। ভাইফোঁটার সাথেও দেখা করে আসতে পারেনি জানেন, কারণ স্কুল গেছিলো। আর আমিও চাইছিলাম না যে আমার বাইরে আসাটা ও দেখুক, তাহলে ওর কষ্টটা আরও একটু বেড়ে যাবে। আমি চাইছিলাম না ও কোনো কষ্ট পাক। এই দেখুন, বাড়ির ওপরে কি সুন্দর একটা জলের ট্যাঙ্ক ছিল না, বাড়ির মতন, অদ্ভুত সুন্দর দেখতে। তো বলতে বলতে তো আমরা অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছেড়ে কলকাতাতে পৌঁছে গেছি। আর যত বেশি কলকাতা এয়ারপোর্টের দিকে আসছি না, তত চোখটা কীরকম ঝাপসা হয়ে উঠছে। আর এই দেখুন, মা নদীটা কি সুন্দর, মা গঙ্গা। আস্তে আস্তে একটু প্রণাম করে নিলাম। আর এখানেই তো রয়েছে সেই বিখ্যাত কালী ঠাকুরের, মানে আমি তো মায়ের চরম ভক্ত অ্যাকচুয়ালি। আমার তো রোজ সকালে কালী মায়ের মুখ না দেখলে ঘুম থেকে ওঠাটা আমার ঠিকঠাক ভালো লাগে না। আমার মনে হয় কি যেন একটা হলো না আজকে, এরকম। মানে ঘুম থেকে উঠেই আমার মায়ের মন্দির দেখা চাই। এই দেখুন, মায়ের মুখখানি না দেখলে আমি তো দিন শুরু করতেই পারি না। এই দেখুন কি সুন্দর কালীবাড়ি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে নিজের চেনা গন্ধ, চেনা হাওয়া, সমস্ত কিছুই যেন আস্তে আস্তে আরও বেশি মায়া ধরাতে শুরু করেছে। তো যতক্ষণ অবধি দেখা যায় দেখে নিই, বলুন। আবার কবে আসবো, তারপর আবার এসব দেখবো, কি জানি। তো আসার সময় সবাইকে বললাম সবাই যাতে ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে। আর কি দারুণ রাস্তার চারপাশে ফুলগুলো ধরেছিল, আর দেখতেও কি অসাধারণ লাগছে। আর এই কদিন না
যাদের বাড়িতেই বাগানবিলাস ফুল রয়েছে, আমার তো ভীষণ বাগানবিলাস ফুল ভালো লাগে। অ্যাকচুয়ালি বোগেনভেলিয়ার নাম যে বাগানবিলাস সেটা আমি শান্তিনিকেতনে পড়াকালীনই জেনেছিলাম। আসলে এই নামটা গুরুদেবেরই দেওয়া। অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু প্ল্যান ছিল এখানে থাকাকালীন শান্তিনিকেতন একবার যাওয়ার বিয়ের পর, কিন্তু হয়ে ওঠেনি। অবশ্যই চেষ্টা করব পরের বার যখন আসব, অবশ্যই ট্রাই করব যাওয়ার। খুব পছন্দের আমার বেশ কিছু জায়গা রয়েছে। বলতে বলতে এখানে পৌঁছেই গেছি এয়ারপোর্টে। মন খারাপটার আমি কিছুতেই ধরে রাখতে পারছিলাম না, তাই সকলের সামনে এত লোক থাকলেও চোখ থেকে আমার অনবরত জল বেরিয়েই যাচ্ছিল। বোনের সাথেও বেশিক্ষণ কথা হয়নি, কারণ গাড়িটা বেশিক্ষণ স্টে করছিল না বলে তাই ওদেরকে চলে যেতে হয়েছিল। আর ওরা থেকেও ওদের একটা কষ্ট ছিল, কারণ আলটিমেটলি ভেতরে তো ঢুকতেই পারবে না। তো আমারও মনে হচ্ছিলো ওরা কেন কষ্ট পাবে, এর থেকে বাড়ি চলে যাক। আর আমিও মনটা ভারী করে চলছিলাম, কিন্তু অনি সবসময় আমার পাশে ছিল। কিন্তু থাকলেও না, আমি বললাম না, এয়ারপোর্ট এমন একটা জিনিস যে এখানে কত মানুষ বসে বসে তাদের চোখের জল ফেলেছে, মানে এরকম একটা অবস্থা। তো এয়ারপোর্টে ঢুকেই আমার কিন্তু একটু বেশ খানিকক্ষণ টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট যটাই ছিল তার থেকে 7 থেকে 8 ঘন্টা ডিলে ছিল। তো যেহেতু ডিলে ছিল, তো আমাদের কানেক্টিং ফ্লাইট যেটা ছিল সেটা মিস হওয়ার সম্ভাবনা সব থেকে হাই ছিল। আর ওদিকে আমাদের জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্টে নেমে ওখান থেকে অ্যাকেনের যে ট্রেন ছিল, সেই ট্রেনের টাকাটাও আমাদের আজকে জলে গেল। মানে পুরো টাকাটাই আজকে ল্যাপস। তো আমাদের ফ্লাইট যেহেতু বহু রাতে ছিল, তো প্রথমে বলল 1:30-এ ছাড়বে, তারপরে 2:30। আলটিমেটলি মানে ভোর হয়ে গিয়েছিল ছাড়তে ছাড়তে ফ্লাইট, আর আমরাও কানেক্টিং ফ্লাইটটা মিস করে গেছি। একে তো আমার মন খারাপ ছিল, তারপর এই সব আস্তে আস্তে দেখছিলাম একটার পর একটা ফ্লাইট আসছে যাচ্ছে। অদ্ভুত লাগছিল, অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছিল। কিন্তু আমার মনে হচ্ছিল 8-9 ঘন্টা যেহেতু দেরি, তো আমি এই সময়টা বাড়িতে দিতে পারতাম, বাড়িতে ভালো থাকতাম। মানে আমি আসতাম এয়ারপোর্টে, এখনও 2-3 ঘন্টা তো হাতে সময় ছিল, ভালো থাকতাম। কিন্তু ওই যে নিয়ম, মানে এখানে আসার পর আমি জানতে পারি যে ফ্লাইট অলরেডি 8-9 ঘন্টার মতো ডিলে রয়েছে। তো কী আর করব, বসে রয়েছি, বসে বসে সবাইকে একবার করে ফোন করলাম। কম বেশি সবারই মন খারাপ, সবার সাথে আসার দিন দেখা করে আসা সম্ভব হয়নি। বাড়ি থেকেই যেহেতু এসেছি, বহু কিছু কাজ ছিল যেগুলো পেন্ডিং রয়েই গেছে। খুব খারাপ লাগছিল, দাদুর সাথেও দেখা করা হয়নি, শরীরটাও বেশ খারাপ ছিল। মামুর সাথে কথা হয়েছে, পিসিমণিদের বাড়ি যাওয়া হয়নি, বহু কিছু করা হয়নি, বহু কিছু মিস করে গেছি। তো নেক্সট বার যখন আসবো ডেফিনেটলি আমাকে খুব 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 ট্রাই করব সবার সাথে দেখা করার, যাতে কারোর কোনো মন খারাপ না হয়, কারোর কোনো খারাপ লাগা না থাকে। আসলে আমি এগুলো করতে পারিনি বলে না, আমার নিজের কোথাও একটা বেশি খারাপ লাগছে। আর ইন্ডিগো ফ্লাইট কিন্তু আমার অলওয়েজই ভীষণ ভীষণ পছন্দের, বিকজ তাদের টাইমিং মানে বীভৎস সুন্দর। আমি এর আগে প্রথম ফ্লাইটে চড়েছিলাম আমার বরদার সাথে, গন্তব্য ছিল হায়দ্রাবাদ। তো তখন আমার প্রথম প্লেনে চড়া বলতে পারেন, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করেছিল। আমি প্রত্যেকটা মানুষকেই বলতে চাই যে সবার না একবার প্লেনে চড়া উচিত। ওই যে ছোটোবেলায় মানে যেরকম আমরা ভাবতাম যেটা কীরকম হবে, একটা অদ্ভুত, মানে মনে হবে ফ্লাইটের সাথে সাথে আপনিও ডানা মেলে উড়ছেন কোথাও একটা, এরকমই একটা ব্যাপার। তো আমার তো ভীষণই পছন্দের। আমি বলবো না ভীষণ দূরে যেতে হবে, হয়তো দেখবেন কোন টাইমে ফ্লাইটের ভাড়াটা একটু কম আছে, মিনিমাম 2-3 মাস আগে থেকে যদি আপনি কাটতে পারেন ফ্লাইটের ভাড়া খানিকটা, সুপারফাস্ট ট্রেন যেরকম হয় বা রাজধানী এক্সপ্রেস এগুলো যেরকম হয়, ফার্স্ট কামরা যেগুলো বুক করলে ওরকমই প্রায় কিছুটা দাম ওরকমই পড়ে কম বেশি। আর ফ্লাইটের আর একটা মজা কি, টাইম বহু বেঁচে যায়, আমার মনে হয় বহু বেশি টাইম পাওয়া যায়। ট্রেনের জার্নিও আমার ভীষণ ভালো লাগে, তবে ট্রেনের জার্নির মধ্যে ঝালমুড়ি থাকবে না, সেটা হলে কিন্তু আমার আবার ভালো লাগবে না। অলরেডি রাত হয়ে গেছে, আর আমাদেরও একটু একটু করে খিদে পেয়ে গেছিলো, কারণ সেই কোন সকালে খেয়ে এসেছি। তাই জন্য অনি আবার একটুখানি এখানে মোমো নিয়ে এসেছিলো। মোমোটাও খেতে খুব একটা ভালো ছিল না, আর জানেনই তো এয়ারপোর্টের খাবারের
কি বীভৎস দাম। ওইটুকু মোমো নিয়ে এলো, ওটুকু খেয়ে ঠিকঠাকভাবে পেটও ভরলো না, প্লাস চিজ দেওয়া ছিল। চিজটা অ্যাকচুয়ালি আমাদের অতটা বেশি খুব একটা পছন্দের নয়। আমি বলবো যদি বাইরে থেকে খাবার কেনার অপশান থাকে বাইরেই খাবার নিতে, কারণ বাইরের খাবারের ঠিকঠাক দামও থাকে। এই দেখুন ভোর রাতে ফ্লাইট ধরতে বেরিয়ে পড়েছি দুজন মিলে। সারা রাত তো ভালো করে ঠিকঠাক করে ঘুম হলো না। এদিকে ও আমাকে বকাবকি করছে, বলছে এত রাতে ভিডিও শ্যুট কী দরকার, নিজে একটু রেস্ট নাও। কিন্তু আমার মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই ফ্রেমবন্দি থাকলে আমি এগুলোকে আবার একবার চালিয়ে দেখতে পারবো। তো আস্তে আস্তে করে আমরা বসে পড়েছি। আমার যেহেতু উইন্ডো সিট ছিল একটু বেশ ভালোই মজা হচ্ছিল। তো এখানেতেও একটু লেট, বেশ কিছুক্ষণ ভেতরে ঢুকিয়ে আবার হোল্ড করে দিয়েছিল প্রায় আধ ঘন্টা মতো। হয়তো ওদের টেকনিক্যাল কিছু ইস্যু থেকে থাকবে। তারপর দুজন মিলেই যে এখানে সুন্দরভাবে বসে গেছি, এরপর ফ্লাইট ছাড়বে। কিন্তু আমাদের বারবার মনে হচ্ছিল কানেক্টিং ফ্লাইট মিস হয়ে যাবে। তো ওনারা বারবার আশ্বাস দিচ্ছিলেন যে কানেক্টিং ফ্লাইট আমাদের মিস হবে না, ওখানে ওয়েট করবে। তো আস্তে আস্তে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে চলেছি। আমার শহর কলকাতা এরকম মনে হচ্ছে। মানে আমাদের শহর কলকাতা, যদিও আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কিন্তু হয় না যে প্রথমে জায়গাগুলো আস্তে আস্তে আমার কলকাতা, তারপর মনে হবে আমার দিল্লি, তারপর মনে হবে আমার নিজের দেশ, এরকম একটা ব্যাপার। কি দারুণ লাগছে না আমার তো। ওপর থেকে জাস্ট এগুলোকে দেখেই মনে হচ্ছিলো আকাশগঙ্গা টাইপের, গ্যালাক্সির মতো দেখতে লাগছিল। মানে একদম দুর্দান্ত, মানে দুর্দান্ত বললেও ভুল বলা হবে। ওপর থেকে না এগুলো মানে এত সুন্দর দেখতে লাগে, আমি বলবো এটা না দেখা মানে এটা সত্যিই এক রকমের মিস। তো খানিকটা মনে হচ্ছিল মানে গ্যালাক্সির মতো দেখতে লাগছিল। তো আস্তে আস্তে উঠে পড়েছি। এরপর যেহেতু বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল আর আমার একটু একটু ঘুমও পাচ্ছিল, আর ভেতরে এসিটাও ভীষণ চিল ছিল, তো আমার আস্তে আস্তে গলা শুকিয়ে আসছিলো। আর তখনই দেখলাম ওই ভোর 3:30 সময় খাবার এসেছে, 3:30 4টে এরকম বাজছে। কিন্তু খাবার ভীষণ ভালো ছিল। এখানে একটা অমলেট ছিল, সবজি ছিল, আর এখানে তো বাটার তো দিয়েই ছিল। আর এদিক দিয়ে আপনার ছিল টক দই, টক দই নয় সরি, এটা ছিল মিষ্টি দই। ওই আম মিষ্টি দই যেটা হয় না, ওই আম দই মিষ্টিটা ছিল, ওটাও ভীষণ ভালো খেতে ছিল। কিন্তু রাত্রেবেলায় আমার খুব একটা খাবার সেরকম ইচ্ছে ছিল না, আর কিন্তু আমি দইটার লোভটা সামলাতে পারিনি। দইটা আমি খেয়েছিলাম, আর খেয়ে নিয়েই একটুখানি জল খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে এসে পৌঁছালাম দিল্লিতে। আমাদের কানেক্টিং ফ্লাইট মিস, ঠিক আছে। তো 5:15 ছেড়ে বেরিয়ে গেছে, আমরা 5:40 ঢুকেছি। তো এখানে আমাদেরকে ভীষণ প্রবলেম হয়েছে। তারপর আমি বলছি যদি ওনাদের দেরি হয় তাহলে কিন্তু আপনি কানেক্টিং ফ্লাইটের টিকিট পাবেন, ফেরত পাবেন। তো তার জন্য ওদের সাথে গিয়ে কথা বলতে হয়। তো আমি ওদের সাথে গিয়ে আমি আর বাবাই দুজন মিলেই যে কথা বলেছিলাম, কথা বলে আমরা আবার একটা টিকিট ওনাদের থেকেই পাই। তো সেখানেই আমরা উঠে গিয়েছি। এটা হচ্ছে ভিস্তারা আর এয়ার ইন্ডিয়ার একটা কম্বাইন্ড ফ্লাইট ছিল। ভীষণ বড় ফ্লাইট, এর আগে আমি এত বড় ফ্লাইটে সত্যিই চড়িনি। কারণ এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অ্যাকচুয়ালি বড়ই হয়। আমি এর আগে ডোমেস্টিক ফ্লাইটে চেপেছিলাম, ওটাও ভীষণ ভালো আর এটাও ভীষণ ভালো। অলরেডি এখানে আপনি যা ইচ্ছে গান শুনতে পারেন, সিনেমা দেখতে পারেন, যদিও অবভিয়াসলি চুজ করার একটা অপশন থাকবে আপনার। তো এখানে দেখানো হচ্ছিল মানে আমাদের দেশের যে ঘরানাগুলো ছিল, বিভিন্ন নাচের যে ঘরানা, প্রত্যেকটা ঘরানা এখানে দেখানো হচ্ছিল। ইভেন সিট বেল্ট কীভাবে বাঁধবেন বা কোনো কিছু প্রবলেম হলে কি করবেন, সমস্ত কিছু ডিটেলস এখানে বলা হচ্ছিল, সেগুলোই দেখছিলাম। বেশ ভালো লাগছিল জানেন। এই দেখুন কিভাবে সমস্ত কিছু করতে হবে, মানে কোনো কিছু প্রবলেম হলে সমস্ত কিছুই এগুলো টেকনিক্যালি এখানে শিখিয়ে দেওয়া হচ্ছিল। যদিও এরকম কোনো কিছুই হয়নি, কিন্তু আমার মনে হচ্ছিলো শিখে নিতে দোষ কী। তো সেই জন্য আমিও আস্তে আস্তে এগুলো দেখছিলাম, খুব মন দিয়ে দেখছিলাম, আর আমি আপনাদেরকেও দেখালাম যে এরকম হয়ে থাকে।
তো আস্তে আস্তে যখন দিল্লি থেকে ফ্লাইটটা ছাড়ছিল না, আমার চোখের কোণটা চিকচিক করে উঠলো। কিন্তু আমি নিজের কষ্টটার কথা ভাবছি, বাবায়েরও অসম্ভব কষ্ট হচ্ছিল। মানে যতই হোক নিজের একটা দেশ, এতক্ষণ দিল্লিতে ছিলাম তাও মনে হচ্ছিল আমার নিজের জায়গা, নিজের এলাকা। এরপর দিল্লি থেকে যখন আস্তে আস্তে ফ্লাইটটা জার্মানির উদ্দেশ্যে উঠছে না, একটা অদ্ভুত কষ্ট আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এটা একটা অন্য রকম ফিলিংস, অন্য রকম ব্যাপার। আমার মনে হয় একটা হয় না যে নাড়ির টান ছিঁড়ে বের হলে যেরকম লাগে, আমার খানিকটা সেরকমই মনে হচ্ছিল। সব কিছুই রয়েছে এখানে, ফেসিলিটি ছিল না এমন কিচ্ছু নেই, কিন্তু তাও একটা অদ্ভুত কষ্ট আমাকে যেন বারবার ঘিরে ধরছিল। তো এখানে রানওয়েতে অলরেডি ফ্লাইট ঘুরতে শুরু করে দিয়েছে। আর বহু কষ্ট হয়েছে জানেন, কারণ এত কষ্ট হয়েছে, আমরা প্রায় 12 ঘন্টা লেট ছিলাম। হ্যাঁ, আর ওদিকে আমাদের ফ্লাইটের পর যে ট্রেনটা ছিল সেটাও আমাদের মিস হয়ে গেছে। তো সেটার তো একটা খারাপ লাগা কাজ করছিলই। তো আস্তে আস্তে রানওয়ে নিয়ে গেছে। বাড়িতেও ফোনগুলো সেরে ফেললাম, কারণ এরপর বিদেশে গিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল ছাড়াও নর্মাল কল করা যায়, কিন্তু তারও একটা নির্দিষ্ট টাইম থাকে। সেই টাইমের পর একটা চার্জ কাটতে থাকে। তো সেই জন্য যতক্ষণ এখানে থেকে কথা বলে নেওয়া যায়, ততক্ষণই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো সবাইকে আমি ফোন করে নিয়েছিলাম। ভাইপো তখনও স্কুল থেকে আসেনি, তাই ভাইপোর সাথে কথা হয়নি। আস্তে আস্তে ফ্লাইট উড়ে গেল। একটা অন্য রকম কষ্ট, আমি ঠিক বোঝাতে পারবো না। বাহ, কি সুন্দর ভিউটা লাগছে না এখানে। এটা দিল্লি শহর। আস্তে আস্তে আমরা উঠে গেলাম। আর কি সুন্দর মেঘগুলো বয়ে চলেছে, মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে আমরা রয়েছি। কখনো মেঘ ওপরে, কখনো আমরা ওপরে। আস্তে আস্তে ফ্লাইটটা হাইট নিচ্ছে। এই সময় আমার খুব জল তেষ্টা পেয়েছিল। তো মানে গলাটা শুকিয়ে গিয়েছিল, আসলে চিল এসি থাকার জন্য গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল। তো ওই জন্য ও একটু জুস নিয়েছিল, আর আমি বললাম আমি প্লেন জল খাবো, তো আমি প্লেন জল নিয়েছিলাম। আর সাথে কিন্তু একটা কর্ন ছিল, ওই কর্নটা না বেশ ক্রিস্পি। অ্যাকচুয়ালি ওটা কর্ন ছিল, ওটা একটু মশলা টাইপের ছিল, আমি ঠিক বলতে পারবো না। মানে ওটা খেতে খুব ভালো লেগেছিল। আর এই দেখুন, মাউন্টেনের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, ভিউটা কি দারুণ! মানে এই ভিউটা দেখে সত্যিই আমার মন ভরে গেছে, আমার আর কিচ্ছু বলার নেই। মানে এই যে মানে আমার মানে জন্ম নেওয়া সত্যিই সার্থক। এত সুন্দর সুন্দর ভিউগুলো আমি ওই টপ মোস্ট জায়গা থেকে দেখছিলাম যখন, মানে কত ছোট ছোট লাগছিল। একদিকে ছিল মাউন্ট এভারেস্টের ভিউ, আর একদিকে ছিল হিন্দু কোষ। তো আমাদের যিনি পাইলট ছিলেন তিনি কিন্তু দেখার খুব ভালোভাবে সুযোগ করে দিয়েছিলেন। এই দেখুন কিভাবে ফ্লাইটটাকে হেলিয়ে সুন্দরভাবে দেখার সুযোগ করে দিয়েছেন। কি অপূর্ব দেখতে লাগছিল, আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে অসাধারণই লাগছিল। তো পাইলট একবার লেফট একবার রাইট সাইড দুদিকেই সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে। তো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের পথে চলেছি। আর তারপরে এখানে খাবার চলে এসেছে। এখানে রাইস ছিল, প্লাস কর্নের একটা স্যালাড ছিল, শসা টসা সব কিছু দিয়ে আর কি। আর এখানে একটা আইসক্রিম ছিল, আর বাটার আর পাউরুটি, এগুলো তো অল টাইমই থাকছে, কিন্তু আমার খুব একটা খেতে এগুলো ভালো লাগছিল না। মানে ওই যতটা না খেলে নয় আর কি। আর এদিকে ছিল ছোলার ডাল, রাইস, আর হচ্ছে কি ছিল চিকেন। অ্যাকচুয়ালি আমি না ভুলে যাচ্ছি। আর ডালটা না পালং শাক দিয়ে করেছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে ডালটা। আসলে আমরা যেটা ছোলার ডাল বলি, ছোলার ডালের সাথে পালং দিয়ে বানানো ছিল, বেশ ভালো খেতে ছিল জানেন। তো এখানে আস্তে আস্তে খেয়ে নিয়েছি। আর এটা ছিল আমাদের তারপরের খাবার, এটা ছিল চিকেন পাস্তা সস, আর এটা ছিল একটা আইসক্রিম। হ্যাঁ, এটা বিকেলের দিকে আমরা খেয়েছিলাম। আর যে চাইছিল তাকে একটা পরোটাও দিচ্ছিল, আলু পরাঠা। তো আমরা যেহেতু আলু পরোটা অতটা ভালো লাগে না, তো সেই জন্য এটাই নিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, আর একটু আমি ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ ওই যে গত রাতের ক্লান্তি তো ছিলই, আর সারাদিন দিল্লিতে ছোটাছুটি করে সেকেন্ড ফ্লাইটের টিকিট পাওয়া পর্যন্ত একটা ঝামেলাই ছিল। আর এদিকে যেহেতু আমাদের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, তো আমাদের পক্ষে দিল্লিতে স্টে করাও আর সম্ভব ছিল না।
তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। খুব স্পিডেই কাজগুলো নিজেদের সেরে নিয়েছিলাম এবং টিকিটটাও কালেক্ট করে নিয়েছিলাম। তো ভোর 5:20 ফ্লাইট যেটা হয়নি, সেটা আমরা ধরেছিলাম দিল্লি থেকে 2টোর সময়। তো আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি একটার পর একটা দেশের ওপর দিকে, মানে বিভিন্ন দেশের ওপর দিয়ে আস্তে আস্তে পেরিয়ে চলেছি। আর এখানেতে প্রায় সকলেই মোটামুটি জেগেই ছিল, কারণ দিনের বেলাতে সবাই খুব একটা বেশি ঘুমোচ্ছিল না। আস্তে আস্তে আমি অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। ওদিকে যুদ্ধ যাওয়া যেগুলো হয় না, ওগুলো প্র্যাকটিস চলছিল। কোনো একটা দেশের হবে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি নাম জানি না। আস্তে আস্তে পেরিয়ে চলেছি কত অজানা দেশ। যদিও এগুলো দেখা যাচ্ছিল, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি এটা কোন রুটে যাচ্ছে সেটা আমার মনে হয় শেয়ার করা ঠিকঠাক নয়। হ্যাঁ, আস্তে আস্তে আমি জার্মানির মাটিতে অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে গিয়েও কিন্তু ট্রেনটা যেহেতু মিস ছিল, সেই দিন রাতে আমাদেরকে একটা হোটেলে থাকতে হয়। তারপর আমি এখান থেকে ট্রেন ধরি। আজ আমি একদম নতুন এক দেশে পা রাখলাম, যার নাম জার্মানি। চারপাশে অপরিচিত ভাষা, অচেনা মুখ, ঠান্ডা হাওয়া আর অন্যরকম এক নিঃশব্দতা। কিছুদিন আগেই বিয়ে হয়েছে যেহেতু, স্বামীর সঙ্গে এসে পৌঁছালাম তার কর্মস্থলে, তার পরিচিত শহরে। অথচ এই শহর আমার কাছে একদম অজানা। বিমান থেকে নামার পর প্রথম যে অনুভূতিটা হয়েছে, সেটা হলো আমি কতটা দূরে চলে এসেছি। কেবল কিলোমিটারের হিসেব নয়, মায়ের গলা, বাবার ডাক, ঘরের চেনা গন্ধ, বোনের সাথে খুনসুটি, বৌদির কাছে আড্ডা, এসব থেকে অনেক অনেক দূরে। এখানে কেউ আমার নামটা পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রাস্তাঘাটে যেন নিঃশব্দের মতো পরিপাটি, অথচ আমার ভিতরে এক বিশাল শব্দের ঝড় বয়ে চলেছে। সদ্য বিয়ে হয়ে স্বামীর হাত ধরে প্রথমবার নিজের দেশ ছেড়ে বিদেশে পা রাখলাম। আমি এখন জার্মানিতে, আমার নতুন ঘর, নতুন ঠিকানা, অথচ আমার ভেতরটা জুড়ে এখনও আমার দেশ, আমার শহর, আমার ভাষা, আমার মানুষ, আমার আকাশ। মনে হচ্ছিল এই শহরটা যেন এক নিঃশব্দ খাঁচা, আর আমি তার ভেতরে বসে ভারতের পাখির গান খুঁজে চলেছি। ভারত আমার শিকড়, আমার অস্তিত্ব, সেই মাটির গন্ধ, সেই রাস্তার ধুলো, গলির ছোট দোকান, পুজোর ঢাকের শব্দ, পাড়ার চায়ের দোকান, রিক্সাওয়ালার হোক না একটু রাগ, সব কিছু মিলিয়ে যে ভালোবাসা, সেটা কোনো আধুনিক শহরে আর আলো দিয়ে মুছে ফেলা যায় না। তো জার্মানির পরিপাটি শহরটাও যেন আমার শহরের চেনা বিশৃঙ্খলার সামনে একরকম নিঃস্ব লাগে। তবুও আমি জানি জীবন মানেই তো বদল। আমি জানি একদিন এই অচেনা পথগুলোও আমার চেনা হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমার বাড়ির সামনের অংশ। তো আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।